ঠিক আছে, স্ক্রিনটাও দেখতে পাচ্ছ, রাইট? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব, আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি আমরা আলোচনা করব আগের দিন একটু কোষ কেন সেটার সেল ডিভিশন এবং সেল সাইকেলের দরকার পড়ছে, সেটা প্রাইমারি আলোচনাগুলো আমরা একটু করেছিলাম। তো টুডেজ ডিসকাশন ইজ বেসিক্যালি অন ক্রোমোজোম অ্যান্ড ডিএনএ, ভেরি ইন্টারেস্টিং পার্ট। তো ফার্স্ট আমরা কিছু ছবি হচ্ছে গিয়ে দেখে নেব। ওকে, তো তোমরা যদি দে আর দ্য ফেমাস সায়েন্টিস্ট, যদি সালগুলো দেখো তাহলে দেখতে পাবে 1953-তে দুজন বিজ্ঞানীর নাম দেখতে পাচ্ছ, তারা কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। তাদের দুজনের, একজনের নাম হচ্ছে কি জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক। তো তোমরা যদি বইতে যখন পড়বে ওয়াটসন অ্যান্ড ক্রিকের ডিএনএ স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে হয়তো এই নাম দুটো শুনতে পারবে, ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল ডিএনএ। তো ডিএনএ কি জিনিস, ফুল ফর্মটা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি না, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, এছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছুটা পরিমাণে থাকে। তো সেটাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়। তো বেসিক্যালি এই ডিএনএ ডিসকভারিটা তাহলে কি করে হলো, একটু সেটা সম্বন্ধে একটু আমরা জানি, ডিএনএ এবং ক্রোমোজোম সম্বন্ধে জানার আগে। তো এই ওয়াটসন এন্ড ক্রিক 1953-তে ফার্স্ট রিপোর্ট করেছিল, কিন্তু এটা রিপোর্ট করার আগে যে প্রায় 100 বছরের কাছাকাছি লেগেছিল শুধু ডিএনএ ডিসকভার করতে। 100 বছরটা কিসের বেসিসে বলছি, একজন বিজ্ঞানী ছিলেন যার 1960-1965 এরকম সালে, তার আগে হচ্ছে কি উনি অনেক গবেষণা করেছেন। তো ওনার নাম ছিল মিশের বলে একজন বিজ্ঞানী, সুইডেনের বিজ্ঞানী ছিলেন। তো উনি ফার্স্ট কি করেছিলেন, উনি তখন 1860 সাল 65 সাল এরকম সময় উনি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা নিয়ে একটু মাইক্রোস্কোপের নিচে দেখছেন, কিছু গবেষণা করার কিছু চেষ্টা করছেন, ভেতরে কি থাকে, তখনও তো কোষের ভেতরের কি কি থাকে সবকিছু সম্বন্ধে পরিষ্কার ধারণা ছিল না। তো উনি দেখতে দেখতে দেখলেন নিউক্লিয়াসের মধ্যে একটা অদ্ভুত ধরনের জিনিস রয়েছে, যেটা কোষের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে? যেমন তোমরা যদি গ্লাইকোলাইসিস বা ক্রেব সাইকেল, বিভিন্ন, তোমরা গ্লাইকোলাইসিস বা ক্রেব সাইকেলের নাম শুনেছো? হাত তুলে একটু যদি রেসপন্স করো কেউ একজন, মানে স্কুলগুলো গ্লাইকোলাইসিস বা ক্রেব সাইকেলের নাম শুনেছো? এনিওয়ান? ওকে, শুনেছে। তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো, তো সেখানে তোমরা দেখেছো বিভিন্ন ধরনের উৎসেচক হচ্ছে কি বিভিন্ন রিয়াকশনের জন্য ইনভলভ থাকে। গ্লাইকোলাইসিস বেসিক্যালি গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, বা যদি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন তাহলে ওটা ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবে। তো এটা হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতি, যেটা থেকে আমরা কিছু এটিপি পাবো। বেসিক্যালি আমাদের যে এখন কথা বলছি বা তোমরা যে চিন্তা করছো ব্রেনে কিছু কাজ হচ্ছে, এটিপির দরকার পড়ছে, তো সেটা পাবো। ক্রেব সাইকেলটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, যেখান থেকে হচ্ছে কি বিটা ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেন, মেন পারপাস হচ্ছে কি এটিপি তৈরি করা। তো সেখানে বিভিন্ন উৎসেচক ইনভলভ রয়েছে, তার মানে কি কাজ, বেসিক্যালি কোষের মধ্যে প্রচুর অনেক প্রোটিন থাকে। তো উনি দেখলেন নিউক্লিয়াসের মধ্যে ওরকম বেশ কিছু প্রোটিন রয়েছে, এবং যে প্রোটিনগুলো সাথে একটা খুব ম্যাক্রো এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট তোমরা হয়তো শুনে থাকতে পারো, সেরকম একটা মাইক্রো এলিমেন্ট ফসফরাস বা ফসফেট প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিনটার সাথে। উনি যখন পড়াশোনা করলেন, জানার চেষ্টা করলেন, দেখলেন এই ধরনের কোনো প্রোটিন যেটার মধ্যে প্রচুর ফসফরাস রয়েছে অতটা রিপোর্টেড নেই, কোনো বিজ্ঞানী তখনো পর্যন্ত আবিষ্কার করেননি বা জানায়নি। তো উনি ওই জিনিসটার নাম দিলেন প্রথমে নিউক্লেইন বলে, উনি নামটা দিলেন নিউক্লেইন। CLEIN, নিউক্লেইন। সরি, লেখাটা হচ্ছে কি প্রচন্ড, যেহেতু মাউসে একটুখানি টেঁড়া বেঁকা অনেকটাই পুরোটাই, তো বেসিক্যালি ওটার নাম দিলেন নিউক্লিন। সেই নিউক্লিনটাই পরবর্তীকালে হলো নিউক্লিক অ্যাসিড, নামকরণ হলো নিউক্লিক অ্যাসিড হলো, এবং সেখান থেকে পরবর্তীকালে সেটাই আমরা জানতে পারলো বিজ্ঞানীরা যে দ্যাট ইজ বেসিক্যালি নট কি ধরনের নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কোষের মধ্যে থাকে। তো 1960 সাল থেকে উনি তখন নামকরণ করেছিলেন নিউক্লিক অ্যাসিড। তো ওইভাবে হচ্ছে গিয়ে কিন্তু উনি কি দিতে পারেননি,
উনি একটা প্রোটিন আইডেন্টিফাই করেছিলেন বা ওই ধরনের একটা স্ট্রাকচার আইডেন্টিফাই করেছিলেন যেটা কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু সেটার কি রকম দেখতে, তার কম্পোজিশন কি রকম, সেই জিনিসগুলো উনি বলতে পারেন। সেখানে অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, এই যে নিউক্লিওটাইড গুলো থাকে সেগুলো উনি বলতে পারেন। তখন কি হলো, উনি করেছিলেন। তারপরে আরো একজন ফেমাস বিজ্ঞানীর কথা আছে 1910-1915 সালে পাউলিন সেটাকে আরেকটুখানি কাজটাকে এগিয়ে নিয়ে যান। উনি একটুখানি আরেকটু ধারণা দিয়েছিলেন ওই ধরনের এলিমেন্টের সম্বন্ধে। ফাইনালি ওয়াটসন এন্ড ক্রিক অনেক বছর ধরে ওনারা কাজ করছেন। কাজ করতে করতে কিন্তু 1953 সালে ওনারা ফার্স্ট রিপোর্ট করলেন যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএটা একটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার। এবং ওনারা যে বলছেন এটা একটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার, এর পুরো ক্রেডিটটা হচ্ছে গিয়ে যায় রোজালিন ফ্র্যাঙ্কলিনের উপরে এবং উইলসন। এনারা দুজন, ফ্র্যাঙ্কলিন এবং উইলসন, এনারা কি ছিল, পিএইচডি করছিল। ফ্র্যাঙ্কলিনের কাজ কি, এনারা গবেষণা, পিএইচডি করছে, মাস্টার্স হয়ে গেছে, ব্যাচেলার্স করেছে, মাস্টার্স করেছে, এবারে কিংস কলেজ অফ লন্ডন থেকে পিএইচডি করছে ফ্র্যাঙ্কলিন। তো ফ্র্যাঙ্কলিনের কাজ ছিল, তোমরা হয়তো এক্সরে নাম শুনেছো, এক্সরে ক্রিস্টালোগ্রাফি। তো ওয়াটসন এন্ড ক্রিক কিছুতেই বুঝতে পারছে না যে ডিএনএ স্ট্রাকচারটা কিরকম। বিভিন্ন মডেল চেষ্টা করছে, ফেল হচ্ছে, আবার চেষ্টা করছে, আবার ফেল হচ্ছে, কিন্তু কোনোভাবেই থিওরিটা স্ট্যাবলিশ করতে পারছে না। ফ্র্যাঙ্কলিন সেখান থেকে ওই এলিমেন্ট গুলোকে নিয়ে সেটাকে যখন এক্সরে ক্রিস্টালোগ্রাফি করলেন, দেখলেন আচ্ছা একটা অদ্ভুত স্ট্রাকচার পেলেন। এবং ফ্র্যাঙ্কলিনের তথ্যের উপর নির্ভর করেই ওয়াটসন এন্ড ক্রিক ফাইনালি ডিএনএ যে ডবল স্ট্র্যান্ডেড এবং কয়েলড অবস্থায় পেঁচিয়ে রয়েছে, টেলিফোনের তারের মতো পেঁচিয়ে রয়েছে, যদি কারোর বাড়িতে টেলিফোনের তার দেখে থাকো অনেকটা সেরকম, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট রিপোর্ট হলো 1953-তে, যে ডিএনএ ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, একটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের বংশগতির ধারক এবং বাহক, যার মধ্যেই বিভিন্ন প্রোটিন কোডিং জিনগুলো থাকে। তো আমরা এবারে একটুখানি দেখবো, তাহলে এটা হয়তো তোমাদের সিলেবাসের সাথে এক্স্যাক্টলি রিলেটেড নয়, কিন্তু এটা থেকে তোমরা একটা ধারণা পাবে যে প্রোটিন কি করে আমাদের বডিতে তৈরি হয় এবং সেলের ভেতরের একটা খুব, এই ডিএনএ বা ক্রোমোজোমের বেসিক ফাংশনটা কি, তাদের কাজটা কি। ধরে নাও এটা একটা যে কোনো সেল, ফর এক্সাম্পল ইটস আ মাসেল সেল, কোন একটা মাসেল ফাইবার, ঠিক আছে, বা এটা একটা কোনো লিভারের সেল হতে পারে, এটা কোনো একটা আমাদের স্কিনের উপরে যে সেল রয়েছে, বা আমাদের ভেতরে বিভিন্ন গ্ল্যান্ডের মধ্যে যে সেলগুলো রয়েছে, কোষগুলো রয়েছে, সেরকম কোনো একটা কোষ। এখানে আমরা ধরে নিচ্ছি ইটস আ মাসেল সেল। তার মধ্যে কি থাকবে, বিভিন্ন কোষাঙ্গাণু ছাড়াও থাকবে হচ্ছে কি নিউক্লিয়াস থাকবে, তাই তো। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, এনিওয়ান একটু শুনি, যে কেউ একজন একটু মাইক্রোফোন অন করে। নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকে, নিউক্লিয়াসের স্ট্রাকচারটা যদি কেউ একটু বলে। নিউক্লিওলাস, নিউক্লিওপর্দা, নিউক্লিওজালিকা। গুড। আর আরেকটা জিনিস ছোট্ট মিস হয়ে যাচ্ছে, তিনটে হলো, আরেকটা নিউক্লিয় জালিকাটা নিউক্লিয় পড ঘিরে রয়েছে, কিন্তু আরেকটা কি জিনিস থাকে, নিউক্লিয় প্লাজম থাকবে। ইয়েস, নিউক্লিয় প্লাজম থাকবে, যার মধ্যে নিউক্লিয় জালিকাগুলো ওই তরল বা অর্ধতরলটার মধ্যে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় বা দ্রবীভূত মিলে থাকবে নিউক্লিওলাসও। তো বেসিক্যালি নিউক্লিয়াসের স্ট্রাকচার তোমরা হয়তো পড়েছো, নিউক্লিয়াসের স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের পোর থাকে। পোর বলতে বিভিন্ন ধরনের গর্ত টাইপের নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দাটার মধ্যে, ঠিক আছে, বিভিন্ন ধরনের পোর থাকে, যেটার থ্রু দিয়ে কি হয়, বাইরে থেকে কোনো জিনিস নিউক্লিয়াসে ঢুকতেও পারে, বা নিউক্লিয়াস থেকে কোনো জিনিস চাইলে বাইরে বেরোতেও পারে বেসিক্যালি। তো নিউক্লিয়ার মেমব্রেনের স্ট্রাকচার আশা করি ক্লাস 9-এ বা পড়েছো, বা কোষাঙ্গাণু হয়তো এবছর এই সেমিস্টার এইটাতেই রয়েছে, আমাকে একটু খেয়াল নেই। তো বেসিক্যালি নিউক্লিয়াসের মধ্যেই কি থাকে, ডিএনএ বা ক্রোমোজোম থাকে। ওকে, তো সেই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ গুলো থাকে, ডিএনএ হচ্ছে গিয়ে ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার। তোমরা এখানে যদি দেখো, তোমরা এখানে দেখতে পাবে ডিএনএটা কি ধরনের স্ট্রাকচার, ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, ঠিক আছে, যার একটা স্ট্র্যান্ড হচ্ছে গিয়ে, তোমরা দুটো স্ট্র্যান্ড দেখতে পাচ্ছ, এটা একটা স্ট্র্যান্ড, নিচে আর একটা স্ট্র্যান্ড। এটা হচ্ছে গিয়ে খুব সিম্পল ওয়েতে লেখা রয়েছে, ঠিক আছে, দেখানো হয়েছে, যদি এটা খুব পিছিয়ে থাকে টেলিফোনের রিং এর মতো। একটা সিম্পল, এটা যদি কেউ দেখতে পাচ্ছ কিনা জানি না, এইটাকে যদি হচ্ছে গিয়ে টুইস্ট করা হয়,
এটা একটা থিন ফিলামেন্টের মতো, এটা যদি টুইস্ট করা হয় যেরকম স্ট্রাকচারটা হবে দ্যাট ইজ বেসিক্যালি ডিএনএ ওরকম ভাবেই থাকে। তো ডিএনএ থেকে আমাদের বডির মধ্যে তিনটে মেকানিজম ঘটে, যেটা তোমরা আরো হায়ার লেভেল আরো ডিটেলে পড়বে। দ্যাট ইজ কল্ড রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন জিনিসটা কি? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এন্ড হোয়াট ইজ আরএনএ? রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ তৈরি হয়। আবার ডিএনএ থেকে ডিএনএও তৈরি হয়। ডিএনএ থেকে ডিএনএ কখন তৈরি হয় কারোর জানা আছে? এনিওয়ান? কোষের মধ্যে ডিএনএ কে, একটা ডিএনএ থেকে আবার আরেকটা সেই সেম ডিএনএটার একটা কপি তৈরি করতে হয়। কখন তৈরি করতে হয়? সেল কখন বা বডি কখন তৈরি করে ডিএনএ থেকে ডিএনএ? এনিওয়ান? রেপ্লিকেশন। রেপ্লিকেশন, ইয়েস। সেটা কখন হয়? ভাইরাসের সেল ডিভিশনের সময়। শুধু ভাইরাসের সেল ডিভিশনের সময় হয়? আমাদের যে বিভিন্ন মাইটোসিস। ইয়েস, এক্স্যাক্টলি। মাইটোসিস বা মিওসিস মানে বেসিক্যালি কোষ বিভাজন যখন হবে, ইজ ভেরি গুড। কোষ বিভাজন যখন হয় তখন কি হয়? একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। তো ডিএনএটা যদি ওই পরিমাণেই থাকে তাহলে কি হবে? দুটো কোষ তো টানাটানি করবে, এ বলবে আমাকে দে, ও বলবে আমাকে দে। তো সেই কারণে কি হয়? কোষ বিভাজনে যাওয়ার আগে ডিএনএ এর পরিমাণটা ঠিক এক্স্যাক্টলি ডবল হয়ে যায়, যাতে দুটো কোষই সম পরিমাণ ডিএনএ দুটো কোষেই পৌঁছতে পারে। এবং সেই কারণে কি হয়? ডিএনএ এর কপি তৈরি হয় পুরো এক্স্যাক্ট, যেমন জেরক্স করলে কপি তৈরি হয়, ঠিক এক্স্যাক্টলি ডিএনএ এর আরেকটা কপি তৈরি হয় যেটা দুটো সেলের মধ্যে ভাগ হয়ে যায়। এবং ও যেটা বললো, এক্স্যাক্টলি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াটাকে বলা হয় রেপ্লিকেশন। ভেরি গুড। যেটা ভাইরাস বা আমাদের বিভিন্ন সেল বডিতে হয়ে থাকে। মাইটোসিসের সময় হচ্ছে, মিওসিসের সময় হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন মেকানিজম, যেটা তোমরা একটু আগেই দেখলে। ঠিক আছে? তো সেই ট্রান্সক্রিপশন হওয়ার পরে কি হয়? ওটা কোষ থেকে বেরিয়ে গেছে অ্যানিমেশনের প্রবলেমের জন্য, সরি। এটা কোষের ভেতরেই থাকে। এমআরএনএটা কি হয়? নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসে থ্রু সার্টেন নিউক্লিয়ার পোর। এখানে কিছু নিউক্লিয়ার পোর, যেটা একটু আগে কথা বলছিলাম, নিউক্লিয়ার যে পোর গুলো থাকে তার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। তারপরে কি হয়? সেই এমআরএনএটা থেকে এমআরএনএ এর কোডের উপর নির্ভর করে প্রোটিন তৈরি হয়। এবং প্রোটিনের বেসিক এলিমেন্ট কি তোমরা সবাই যদি জেনে থাকো, প্রোটিনের বেসিক এলিমেন্ট হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। এক একটা অ্যামাইনো অ্যাসিড কি হয়? তার মাঝে যে এই যে কালো রঙের দাগগুলো দেখতে পাচ্ছ, দ্যাট ইজ বেসিক্যালি পেপটাইড বন্ড। অ্যামাইনো অ্যাসিড গোল গোল যেগুলো, ধরে নাও এগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড, এবং মাঝে যে বন্ড গুলো দেখতে পাচ্ছ একটার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড জুড়ে আছে, দিস আর বেসিক্যালি পেপটাইড বন্ড বলা হয়। অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড জুড়ে থাকে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একটা কার্বোহাইড্রেট মলিকিউল আর একটা কার্বোহাইড্রেট মলিকিউল, যেমন গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ, গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ, এগুলো যখন জুড়ে থাকে, দোজ আর বেসিক্যালি গ্লাইকোসাইডিক বন্ড। তোমরা হয়তো কেমিস্ট্রিতে পড়েছো বিভিন্ন হাইড্রোজেন বন্ডের কথা, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এই ধরনের বিভিন্ন বন্ড হয়তো পড়েছো। এগুলো হচ্ছে পেপটাইড বন্ড বেসিক্যালি। তো সেই এমআরএনএটার যে সিকোয়েন্স রয়েছে, এমআরএনএটার সিকোয়েন্সের উপরে নির্ভর করে তৈরি হয় একটা প্রোটিন মলিকিউল। এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলেশন মেকানিজম। এমআরএনএ টু প্রোটিন ইজ নোন অ্যাজ ট্রান্সলেশন। ঠিক আছে? সেই ট্রান্সলেট হওয়ার পরেও এই প্রোটিনটা ধরে নাও একটা এনজাইম বা উৎসেচক, দ্যাট ইজ হেক্সোকাইনেজ হয়তো তৈরি হলো। তো এটা হবে তাহলে কি? হেক্সোকাইনেজের ডিএনএ থেকে বা হেক্সোকাইনেজের যে জিনটা রয়েছে সেখান থেকে হেক্সোকাইনেজের এমআরএনএ তৈরি হবে, হেক্সোকাইনেজের প্রোটিন তৈরি হবে। বা অক্সালো অ্যাসিটেট বা ক্রেবস সাইকেলের যে উৎসেচক গুলো তৈরি হচ্ছে, বডির মধ্যে যে প্রোটিন গুলো রয়েছে, বা তোমরা যখন এন্ডোক্রিনোলজিতে যখন হরমোন পড়বে, অন্তঃক্ষরা গ্রন্থির যে হরমোন গুলো, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনও তৈরি হয় আমাদের। গ্রোথ হরমোনের কাজ সবাই জানে মোটামুটি। তাহলে গ্রোথ হরমোন কি করে তৈরি হবে বডির মধ্যে, ওই কোষটার মধ্যে? গ্রোথ হরমোনের যে জিনটা রয়েছে ডিএনএ এর মধ্যে, যে পার্টিকুলার জিনটা রয়েছে গ্রোথ হরমোনের, সেই গ্রোথ হরমোন থেকে গ্রোথ হরমোনের এমআরএনএটা তৈরি হবে। সেই গ্রোথ হরমোনটার আলটিমেটলি এই প্রোটিনটা হবে বেসিক্যালি গ্রোথ হরমোন। কিন্তু এই রকম প্রোটিন আমাদের বডিতে থাকে না একদম সোজা হয়ে, হচ্ছে গিয়ে একটা লিনিয়ার ফর্মে। কি হয়? তারপরে একটা রিয়াকশন হয়, প্রোটিনটার কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস হয়। সেই স্ট্রাকচারাল চেঞ্জেসটা কি? প্রোটিনটার
পেঁচিয়ে যায়। বিভিন্ন ধরনের মানে একটা দড়িকে যদি কিছুটা মডিফাই করা হয়, একটা কুণ্ডলী করা হয়, দ্যাট ইজ বেসিক্যালি প্রোটিনটার বিভিন্ন কনফরমেশনাল চেঞ্জ হয়, সেলের মধ্যেই হচ্ছে, কোষের মধ্যেই হয়। তখন আমরা পাই একটা ফাংশনাল প্রোটিন। সেই প্রোটিনটা অ্যাকচুয়ালি কোষের মধ্যে যাবতীয় ওই প্রোটিনটার যা যা কাজ সে সেগুলো করবে। ফর এক্সাম্পল, গ্রোথ হরমোনের যা কাজ সে সেই কাজটা করবে। যদি এটা একটা হেক্সোকাইনেজ হয়ে থাকে, হেক্সোকাইনেজের যে কাজ সেটা করবে। ফসফোফ্রুক্টোকাইনেজের যে কাজ, ও হচ্ছে গ্লাইকোলাইসিস পাথওয়ে, সেই কাজটা করবে। এই ধরনের বিভিন্ন কাজ করে, ঠিক আছে? তো আমরা কুইকলি একটা ভিডিও দেখে নেবো। এটা যদি তোমরা দেখো, আশা করি কিছুটা ধারণা পাবে। তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, হয়তো এটার পেছনে যে অডিওটা রয়েছে সেটা শুনতে পাচ্ছ না। তো এটা বেসিক্যালি আমি একটা এক্সপ্লেন করছি। এটা বেসিক্যালি একটা সেল। সেলের মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে, আরো বিভিন্ন কোষাঙ্গাণুগুলো রয়েছে। সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? বেসিক্যালি ক্রোমোজোম থাকে। এবারে একটা খুব ইন্টারেস্টিং থট আছে, এই যেখানে হচ্ছে গিয়ে অনেকটা মিসকনসেপশন তৈরি হয়। এই যে ক্রোমোজোমটা এরকম দেখছো একটু আগে যেটা দেখানো হলো, যে দেখতে পেলে ভিডিওটার মধ্যে, যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমটা এরকম একটা কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে। সরি, সেল যখন হচ্ছে গিয়ে আনডিভাইডেড অবস্থায় থাকে, মানে অবিভক্ত অবস্থায়, ধরে না আমার কোষটা কোষ বিভাজনের মধ্যে দিয়ে যাচ্ছে না, তখন কিন্তু এই ধরনের ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে দেখা যায় না। এটা কখন দেখা যায়? যখন কোষ ডিসাইড করলো যে আমাকে একটা সেল ডিভিশনের মধ্যে দিয়ে গিয়ে আমার একটা কোষ থেকে দুটো কোষ তৈরি করতে হবে। তখনই কি হয়? একটা সুতোকে যেমন পেঁচানো হয়, ঠিক তখন ডিএনএটা কুণ্ডলীকৃত হতে থাকে, আস্তে আস্তে পেঁচাতে থাকে, কন্ডেনসেশন হয়। ডিএনএ কন্ডেনসেশন টার্মটা পড়বে তোমরা। ডিএনএ কন্ডেনসেশন হতে থাকে। কন্ডেনসেশন মানে কুণ্ডলীকৃত হতে থাকবে আস্তে আস্তে ডিএনএটা। হতে 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 পেঁচিয়ে পেঁচিয়ে আলটিমেটলি কি তৈরি করবে? এরকম ক্রোমোজোম তৈরি করবে, ঠিক আছে? তার মানে কি, ক্রোমোজোম বেসিক্যালি যখন আমি সেল ডিভিশন বা কোষ বিভাজনের প্রফেজ, মেটাফেজ, বিভিন্ন দশাগুলো যেগুলো রয়েছে কোষ বিভাজনের, তখন যখন ঢোকে, তখন যদি মাইক্রোস্কোপের নিচে একটা কোষকে নিয়ে দেখো, তাকে স্টেন করে, তাকে রংচং করে, তখন দেখা যায় কোষের মধ্যে ক্রোমোজোমের এইরকম স্ট্রাকচারটা রয়েছে। কিন্তু যখন একটা কোষ অবিভক্ত অবস্থাতে রয়েছে, কোষটা বিভাজনের মধ্যে দিয়ে যাচ্ছে না, জাস্ট নতুন তৈরি হয়েছে, তার যদি নিউক্লিয়াসের মধ্যে দেখা হয় মাইক্রোস্কোপের থ্রু দিয়ে, তখন দেখা যাবে কিন্তু নিউক্লিয়াস রয়েছে, ছোট্ট একটা নিউক্লিওলাস রয়েছে, এবং নিউক্লিওলাসের চারিদিকে নিউক্লিয় জালকগুলো সুতোর মতো, পুরো দড়ির মতো বিস্তার করে রয়েছে। বোঝা গেল? আমাদের কনসেপশনে ক্রোমোজোমটা সবসময় রয়েছে বা এরকম ক্রোমোজোমের দুটো আর্ম দেখতে পাচ্ছ, আর মাঝখানে একটা খাঁজ মতো রয়েছে। বেসিক্যালি নোন অ্যাজ কাইনেটোকোর রিজিয়ন ক্রোমোজোমের। এবং যখন বইতে পড়বে দেখতে পারবে এই দুটো আর্মকে, দুটো হাতকে কি বলা হয়? এক একটা ক্রোম্যাটিড বলা হয়। তার মানে একটা ক্রোমোজোমে কি থাকে? দুটো ক্রোম্যাটিড থাকে। দুটো ক্রোম্যাটিড বেসিক্যালি জুড়ে থাকে এরকম, ঠিক আছে? সেই ক্রোম্যাটিডটা কোন জায়গাটাতে জুড়ে রয়েছে? একদম আর্মের মাঝামাঝি রয়েছে, নাকি এটা থেকে একটু ওপর দিকে রয়েছে, নাকি একদম এন্ডের দিকে রয়েছে? সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ক্রোমোজোমের বিভিন্ন ধরনের তোমরা নাম হচ্ছে গিয়ে বইতে হয়তো দেখতে পারবে, ঠিক আছে? তো ওই রিজিয়নটা। এবারে কি হয়? ক্রোমোজোমের এই যে দুটো ক্রোম্যাটিড রয়েছে, এগুলোকে বলা হয় সিস্টার ক্রোম্যাটিড বেসিক্যালি। আর এই যে বাহুগুলো, যদি ক্রোমোজোমের কাইনেটোকোর বা রিজিয়নটা যদি একটা সাইডের দিকে থাকে, তাহলে এই যে শর্ট জায়গাটা দেখতে পাচ্ছ, আমার কার্সারটা যদি দেখতে পাও, এইটাকে বলা হয় শর্ট আর্ম। আর যেহেতু এদিকটা চোখেই দেখতে পাচ্ছ, তখন এটাকে বলা হয় লং আর্ম অফ দা ক্রোম্যাটিড। ক্রোম্যাটিডের একটা হচ্ছে গিয়ে ছোট বাহু, শর্ট আর্ম, আর একটা লং আর্ম। তাহলে আমাদের কটা ক্রোম্যাটিড থাকে ক্রোমোজোমে? দুটো ক্রোম্যাটিড। প্রত্যেকটা ক্রোম্যাটিডের মাঝখানে হচ্ছে গিয়ে সেন্ট কাইনেটোকোর রিজিয়ন থাকে, তার দুদিকে একটা হচ্ছে গিয়ে লং আর্ম থাকে, একটা দিকে হচ্ছে গিয়ে শর্ট আর্ম থাকে, ঠিক আছে? বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমের
স্ট্রাকচার। এবারে ক্রোমোজোমের কোথায় কাইনেটোকোরটা সেই অনুযায়ী ডিপেন্ড করছে, বোধহয় আমি এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, বোধহয় অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এই ধরনের বিভিন্ন নামকরণ করা আছে। কিসের ওপর ভিত্তি করে? এই কাইনেটোকোর রিজিয়নটা কোথায় রয়েছে ক্রোমোজোমে, দুটো ক্রোম্যাটিড কোথায় জুড়ে রয়েছে, এটা মাঝামাঝি রয়েছে নাকি একদম এন্ডের দিকে রয়েছে, সেই অনুযায়ী ডিপেন্ড করছে। ঠিক আছে, ওকে, আমরা ভিডিওটা আর একটুখানি দেখি। তো এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে, যদি ওটাকে সুতোটাকে খোলা হয় তার মধ্যে তাহলে থাকে হচ্ছে কি আমাদের ডিএনএ, যেমন দেখতে পাচ্ছ, দ্যাট ইজ বেসিক্যালি ডিএনএ। কিন্তু ডিএনএটাও ক্রোমোজোমের যখন স্ট্রাকচার করবে বেশ কিছু প্রোটিনের চারপাশে পেঁচিয়ে থাকে। এটা যদি একটা প্রোটিন হয় তার চারপাশে ডিএনএটা কিছুটা পেঁচিয়ে যায়, আবার কিছু দূর গিয়ে আবার একটা কয়েলিং করে, এইভাবে থাকে। তো দোজ প্রোটিনস আর বেসিক্যালি নোন অ্যাজ হিস্টোন প্রোটিন। ওকে, হিস্টোন প্রোটিন থাকে, সেটা কি করে ডিএনএটাকে চারপাশ থেকে পেঁচিয়ে রাখে, হিস্টোন প্রোটিনের চারপাশে ডিএনএটা থাকে। এবারে ডিএনএ তোমরা হয়তো জানো বা জানবে, তো ডিএনএ এর মধ্যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের জিন থাকে। জিনের মধ্যে ডিএনএ থাকে না, ওয়ান্স এগেন আই এম রিপিটিং, জিনের মধ্যে ডিএনএ থাকে না, ডিএনএ এর মধ্যে জিন থাকে, এবং ডিএনএ এর মধ্যে অজস্র জিন রয়েছে। There are thousands and lakhs of genes in our DNA. আমাদের ডিএনএ এর মধ্যে হাজার হাজার জিন রয়েছে। জিন কথাটা কি, যেটা পার্টিকুলারলি ডিএনএ এর একটা পার্টিকুলার অংশ যে শুধুমাত্র একটা প্রোটিন বা নন প্রোটিন যেটাই হোক না কেন সেই পার্টিকুলার কাজের জন্য রেসপন্সিবল। ফর এক্সাম্পল, একটু আগে যেমন এখানে একটু হাইলাইট করলো, এই যে এখানে একটা বলছে ডিএনএ এর একটা মাঝখানের একটা অংশ হয়তো এখান থেকে স্টার্ট করেছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে, ওই অংশটা হয়তো কোন একটা পার্টিকুলার প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটা কি হতে পারে, মেবি এটা যদি গ্রোথ হরমোন তৈরি করার জন্য রেসপন্সিবল হয় তাহলে এটা হয়ে যাবে গ্রোথ হরমোন প্রডিউসিং জিন। ঠিক আছে, যেটা কোথায় থাকে, আমাদের ডিএনএ এর মধ্যে থাকে। সেই ডিএনএটা আবার কোথায় থাকে, সেই ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে, ইটস বেসিক্যালি নিউক্লিয় জালক বলতে যেটা বোঝো, দোজ আর বেসিক্যালি ডিএনএস। তো নিউক্লিয় জালকটা কি হয়, পেঁচিয়ে পেঁচিয়ে বা ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে কি তৈরি করে, ক্রোমোজোম তৈরি করে। কখন তৈরি করে, সেল ডিভিশনের সময় তৈরি করে। এবং সেল ডিভিশনের সময় ক্রোমোজোম বা ক্রোম্যাটিডটা দুটো সেলের মধ্যে ভাগ হয়ে যায়, একটা ক্রোম্যাটিড একটা সেলে চলে যায় আর একটা ক্রোম্যাটিড আরেকটা সেলে চলে যায়। ঠিক আছে, যখন মাইটোসিস বা মিওসিস বিভাজন করে। তো সেল ডিভিশন আমরা ডিটেলে হচ্ছে কি নেক্সট দিনকে দেখব। তো এটা দেখতে পাচ্ছ ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, দ্বিতন্ত্রী স্ট্রাকচার। তো সেখানে বেশ কিছু প্রোটিন আছে, সেই প্রোটিন বা এনজাইমটা, এটা একটা এনজাইম আসে, সেই দ্বিতন্ত্রী স্ট্রাকচারকে খুলতে থাকে, এবং সেখানে বেশ কিছু নিউক্লিওটাইড আছে, এ ইউ জি, এগুলো হচ্ছে কি আমি একটু বাদেই দেখাচ্ছি। এ ফর অ্যাডেনিন, সি ফর সাইটোসিন, জি ফর গুয়ানিন, টি ফর থায়ামিন, এরকম। এবারে যেহেতু অ্যাডেনিন, তুমি এবারে কি হয়, এই যে ডিএনএ এর যে নিউক্লিওটাইড বা আরএনএ এর যে নিউক্লিওটাইড বেস গুলো, এগুলো সবসময় কে কার সাথে বন্ডিং করে, থায়ামিন অলওয়েজ অ্যাডেনিনের সাথে পেয়ার করবে, অ্যাডেনিন থাইমিনের সাথে পেয়ার করবে, এটি আর গুয়ানিন আর সাইটোসিন একে অপরের মধ্যে বন্ডিং করে। সাইটোসিন থাকলে গুয়ানিন হবে, গুয়ানিন থাকলে সাইটোসিন হবে অপোজিটে। তো সেই কারণে তোমরা যদি ছবিতে দেখো, অ্যাডেনিনের থায়ামিনের এগেনস্টে কে এসেছে, অ্যাডেনিন এসেছে, গুয়ানিনের এগেনস্টে কে এসেছে, সাইটোসিন এসেছে। আবার এখানে অ্যাডেনিনের এগেনস্টে কে এসেছে, ইউরাসিল এসেছে। ইউরাসিল কি হয়, ইউরাসিল হচ্ছে কি আমাদের কাদের ক্ষেত্রে থাকে, ডিএনএ তে থাকে না আরএনএ তে থাকে, ইউরাসিল বেসটা, এনিওয়ান? আরএনএ এর ক্ষেত্রে। ইয়েস, ভেরি গুড। ইউরাসিল হচ্ছে কি আরএনএ তে থাকে। তার মানে যদি এটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতো, তখন ইউরাসিল যদি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতো, রেপ্লিকেশন হতো, তাহলে কে আসতো, এনিওয়ান? অ্যাডেনিনের এগেনস্টে কে আসবে, অ্যাডেনিনের অপোজিট বেস পেয়ার কে, থায়ামিন। ইয়েস, এক্স্যাক্টলি, ভেরি গুড। থায়ামিন আসবে তখন, এর এগেনস্টে তখন কি হবে, থায়ামিন আসতো। কিন্তু এখন যেহেতু ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, আরএনএ এর মধ্যে থায়ামিন থাকে না, তার বদলে কোন বেস পেয়ার থাকে, ইউরাসিল থাকে।
সেই কারণে বডির মধ্যে ইউরাসিল যে নিউক্লিওটাইডটা, ইউরাসিল হচ্ছে গিয়ে চলে এসেছে। ঠিক একইভাবে এই মেকানিজমটা চলতে থাকে মেশিনারিটার মধ্যে। ভাবো ইটস আ হাইলি সফিস্টিকেটেড মেশিনারি। তো এই ঘটনাটা ঘটতেই থাকছে। তারপরে কি হয়, কিছুক্ষণ বাদে সেই এমআরএনএটা মেসেঞ্জার আরএনএ, সেখানে একটা এডিটিং হয়। সেই এডিটিং এর কথাটা আমি বলিনি, কিন্তু সেই এডিটিং হওয়ার পরে আলটিমেটলি কিছুটা পোর্শন বাদ চলে যায়, ফাইনালি কিছুটা এমআরএনএ আবার জুড়ে যায়, এমআরএনএ এডিটিং হয়। দিয়ে সেই এমআরএনএটা কেন্নর মতো বেসিক্যালি যে নিউক্লিয় পোর গুলো আছে, দিয়ে নিউক্লিয়াস থেকে বেরিয়ে কোথায় চলে এলো, সাইটোপ্লাজমের মধ্যে চলে এলো। এবারে সাইটোপ্লাজমেও বেশ কিছু প্রোটিন রয়েছে। সেই প্রোটিনটা কি, দিস ইজ বেসিক্যালি অর্গানিল রাইবোসোম। রাইবোসোম আমাদের কি করে, সেই কারণে তোমরা যখন পড়েছো, কি পড়েছো, পড়ার সময় পড়েছিলে যে প্রোটিন সিনথেসিস কোথায় হয়, রাইবোসোমের কাজ হচ্ছে গিয়ে প্রোটিন সিনথেসিস করা। এই লাইনটা সবাই পড়েছে, রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। আর এবারে সেটাই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কি 70s হতে পারে, 30s হতে পারে, 80s, বিভিন্ন সাব ইউনিটের কথা পড়েছো। ঠিক যেমন দেখলে ভিডিওতে দুটো সাব ইউনিট আছে রাইবোসোমের জোড়ে, এবং এমআরএনএ এর যে কোডনটা আছে, এমআরএনএ এর যে সিকোয়েন্স আছে, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড জুড়তে থাকে। দিস আর বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড। তাকে বহন করে কে আনছে, তাকে বহন করে আনে টিআরএনএ। এটা হচ্ছে কি টিআরএনএ এর স্ট্রাকচার বা ট্রান্সফার আরএনএ এর স্ট্রাকচার। আরএনএ বিভিন্ন ধরনের হয়, মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, এমআরএনএ, টিআরএনএ। তো এই যে এমআরএনএ এর কোড, সেই অনুযায়ী পার্টিকুলার ওই হচ্ছে গিয়ে টিআরএনএটা আসবে। যদি আবার ভালো করে দেখো, এখানে জি আছে, গুয়ানিনের এগেনস্টে সাইটোসিন, অ্যাডেনিনের এগেনস্টে ইউরাসিল, অ্যাডেনিনের এগেনস্টে ইউরাসিল। এই তিনটের যে কোডটা, তিনটের সিকোয়েন্সকে বলা হয় কোডন। কখনো কখনো বইতে পড়ে থাকতে পারো কোডন। সেই কোডনের এগেনস্টে এখানে কোডন কোনটা, জিএএ, তার এগেনস্টে অ্যান্টিকোডন কোনটা, সিইউইউ। তো টিআরএন এর যেটাতে অ্যান্টিকোডন রয়েছে সিইউইউ, সেই অ্যান্টিকোডন যুক্ত টিআরএন এটাই আসবে, এসে এর মাথায় যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল, সেই অ্যামাইনো অ্যাসিডটা কাকে দিয়ে দিল, এইখানে দিয়ে দিয়েছিল। তার ফলে কি হতে থাকে, আবার দেখো পরের কোডনটা কি আছে, ইউ জি ইউ। ইউ এর এগেনস্টে কি আসবে, ইউরাসিলের এগেনস্টে কার সাথে পেয়ার করবে, অ্যাডেনিন। গুয়ানিন কার সাথে পেয়ার করবে, সাইটোসিনের সাথে। ইউরাসিল কার সাথে পেয়ার করবে, অ্যাডেনিনের সাথে। ঠিক এই মেকানিজমটা আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং ফাইনালি আমরা একটা খুব সফিস্টিকেটেড একটা জিনিস পাই, দ্যাট ইজ বেসিক্যালি একটা প্রোটিন পাই, যেটা তোমাদের আগের স্লাইডটাতে খুব সিম্পল ফর্মে দেখিয়েছিলাম। এই ঘটনাটা চলতে থাকে এবং আলটিমেটলি একটা বড় প্রোটিন, পেপটাইড, এই জিনিসগুলো পাই। যদি খুব কম অ্যামাইনো অ্যাসিড থাকে, 100টার নিচে অ্যামাইনো অ্যাসিড থাকলে জেনারেলি আমরা ওটাকে বলি পেপটাইড। যখন ওইটাই, এই যে চেনটা দেখলে, এটাই যখন খুব লম্বা হয়ে যায়, খুব বড় সড়ো অ্যামাউন্টে, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে অনেকটা লম্বা লেন্থ, সেটার একটা যেটা হয়, তখন আমরা ওটাকে বলি প্রোটিন। ঠিক আছে, প্রোটিন, পেপটাইড, এই কথাগুলো তোমরা হচ্ছে কি হয়তো পড়েছো। তো ডিফারেন্সটা ওইটাই, পেপটাইড হচ্ছে অনেক আকারে ছোট হয়, প্রোটিন হচ্ছে কি আকারে অনেক বড় হয়। তো আশা করি তোমাদের কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা আছে এই পোর্শনটা থেকে। এনিওয়ান হ্যাজ এনি কোশ্চেন? নেক্সট দিন আমরা হচ্ছে গিয়ে নিউক্লিওটাইড বেস এবং তার ডিটেলটায় যাবো। তো তোমরা একটু পরের দিনকে একটু বইগুলো দেখে আসবে এবং পড়ে আসবে। পরের দিন একটু আমরা ডিঅক্সিরাইবোজ, রাইবোজের দিকে যাবো। এই যে ছবিগুলো দেখছো, এটা হয়তো তোমরা দেখেছো, এইগুলো আমরা নেক্সট দিনকে আলোচনা করব। পিউরিন বেস বলতে কোনগুলো থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এবং আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল থাকে। তো এই যে জিনিসগুলো, এগুলো আমরা হচ্ছে কি নেক্সট দিনকে আলোচনা করব। তো আশা করি তোমরা হচ্ছে কি আজকে একটা মাথায় একটা সামান্য আইডিয়া হয়তো পেয়েছো যে কি ধরনের হচ্ছে গিয়ে সেলের মধ্যে, কোষের মধ্যে কি ধরনের ঘটনা ঘটে, কখন সেই ঘটনাটা ঘটে। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে আর তার সাথে এবারে সেই ঘটনাগুলোর জন্য ক্রোমোজোম এবং ডিএনএ এর মধ্যে কি চলে, তাদের কাজটা কি বেসিক্যালি। তো নেক্সট দিন আমরা সেটার ডিএনএ স্ট্রাকচার এবং ক্রোমোজোমের স্ট্রাকচারের দিকে একটুখানি নজর দেবো। ঠিক আছে, ডিএনএ যে দ্বিতন্ত্রী স্ট্রাকচার, সেটা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটুখানি জানবো, যেটা আমাদের বংশগতির ধারক এবং বাহক বেসিক্যালি। ঠিক আছে, তো কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো জিজ্ঞাসা, এনিওয়ান? কারোর কোনো কোশ্চেন আছে? এত কিছু শুনে কারোর মনে কোনো প্রশ্ন নেই নাকি? খুব
মানে মাথার উপর দিয়ে চলে গেল অনেকগুলো জিনিস, খুব একটা কঠিন নয় কিন্তু শুধু করে ধারণাকে তৈরি করে রাখতে হবে। ওকে, তো মেকানিজম গুলো হচ্ছে কি খুবই ইজি হয়ে যাবে। ওকে, আই উইল রিকোয়েস্ট অল দ্য স্কুলস টু গিভ দ্য অ্যাটেন্ডেন্স। তো বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়েছে। আমি বাকি স্কুলগুলোকেও রিকোয়েস্ট করব যে চ্যাট বক্সটা রয়েছে, চ্যাট বক্সে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। নিচে যে চ্যাট বক্স রয়েছে, যারা বিবেক দিশার কোঅর্ডিনেটর রয়েছে স্কুলের, তারা যদি এই চ্যাট বক্স নিচেই যেটা রয়েছে চ্যাট বক্সে Sir, I have a এখানে- question. ইয়েস প্লিজ গো অ্যাহেড, এখানে যদি টাইপ করে তাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেয়। Sir, I have a question. ইয়েস গো অ্যাহেড। Sir, mitotic toxin কি? মাইটোটিক Toxin. ওকে, টক্সিন হচ্ছে কি মাইটোসিসের সময় বেশ কিছু, এটা তুমি কোথায় পড়েছো আর একবার বলো, তাহলে বলতে সুবিধা হবে। অনেকগুলো জিনিস যেমন রেপ্লিকেশন ভাইরাসেও হয়, ব্যাকটেরিয়াতেও হয়, আর আমাদের কোষেও হয়, তো বলতে আমার একটু সুবিধা হবে। ঠিক একইভাবে মাইটোটিক টক্সিনটা কোন প্রেক্ষাপটে পড়েছো, কোন জায়গাটাতে? Sir, cell division এ। ওকে, তো মাইটোসিসকে প্রিভেন্ট করার জন্য অনেক সময় কি হয়, বডির মধ্যে লাইসোসোম থেকেও বেশ কিছু টক্সিন বেরোয়, আবার সেখানে চায় হচ্ছে গিয়ে যে কোষটা বিভাজনের মধ্যে দিয়ে যাবে না, তো তখন হচ্ছে গিয়ে টক্সিন মানে বেসিক্যালি বিষ হয়, ঠিক আছে, মানে সিম্পল বাংলা শব্দে। তো সে তখন কি করে, সেটাতে সেল ডিভিশনের মধ্যে দিয়ে না যেতে পারে, সেই কারণে সেটাকে প্রিভেন্ট করার জন্য বেশ কিছু পদার্থ বা কেমিক্যাল রিলিজ করে, তো সেটা যাতে প্রিভেন্ট হয়। তো দ্যাট ইজ ওয়ান এক্সাম্পল অফ মাইটোটিক টক্সিন। তো বিভিন্ন ধরনের হতে পারে সেই টক্সিন গুলো। Thank you, sir. ওকে।